নাম্বার থেকে দুটো কল, কায়ের আর রোজাপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে জাঙ্কুকের নাম্বার থেকে প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছিল। জাঙ্কুকের নাম্বারটা চোখে আসতেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। কানে বাজছে দুপুরে খাবার টেবিলের কথাগুলো, সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্নার দৃশ্য। তাই শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল, ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না। আরো ঘন্টাখানেক চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটাই অজানা। এর মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে ব্যালকনি পর্যন্ত গিয়েওছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব, কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে জাঙ্কুককে দেখতে যাওয়ার সাহস ছোট্ট তীর হচ্ছে না, তাই দুবারই রুমে ফিরে আসছে। জাঙ্কুকের নাম্বারে একবার কল দিয়েছিল, জাঙ্কুক কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে বুকে সাহস নিয়ে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ালো। উপরে থাকাকালীন এত বছরে আজ অব্দি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানি সহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যের আগেই রুমে নিয়ে আসে। জাঙ্কুককে দেখার জন্য এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতেই মৃদু আলোতে জাঙ্কুকের ঘুমন্ত দৃশ্যটা ভেসে উঠলো। ধীর গতিতে রুমে প্রবেশ করলো। নিস্তব্ধ আঁখিতে বেশ কিছু সময় জাঙ্কুককে পরখ করলো। বৈদ্যুতিক পাখার বাতাসে জাঙ্কুকের চুলগুলো উড়ছে, গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়লো। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশে গাছের ডালে দুটো পাখির কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। আকস্মাৎ জাঙ্কুকের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত জাঙ্কুকের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। জাঙ্কুকের হাতের আঙুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। জাঙ্কুকের অনুভূতিরা জানান দিচ্ছে জাঙ্কুকের প্রেয়সী জাঙ্কুকের হাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু তার হঠাৎ কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে তে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তের নিরবচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে তের গালে রাখা জাঙ্কুকের আঙুলগুলো ভিজে গেছে। তের কান্নার শব্দে জাঙ্কুকের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে তে কেন কাঁদছে? কেউ কিছু বললো নাকি? আগে জাঙ্কুকের কল কেন রিসিভ করলো না? সেসব ভেবে জাঙ্কুক অস্থির হয়ে যাচ্ছে। এদিকে তের কান্না থামার কোনো নামই নেই। তের হাতে থাকা জাঙ্কুকের আঙুলগুলো তিতির করে কাঁপছে। তের কান্নার জন্য তা বুঝতেই পারছে না। জাঙ্কুক কাতর স্বরে মনে মনে বলল, তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বোঝাই? তুই কাঁদলে যে আমার ভেতরটা পুরো ছারখার হয়ে যায়। তুই জানিস না, তোর চোখ থেকে এক এক ফোঁটা পানি ঝরলে এই জাঙ্কুকের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করে উড়ে যেতে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। তে আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে জাঙ্কুক তেকে কি বলবে? তেকে ডাকলে তে অস্বস্তিতে পড়ে যাবে। সেসব ভেবে জাঙ্কুক তেকে ডাকার সাহস পাচ্ছে না। তে কাঁদতে কাঁদতে জাঙ্কুকের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই, আপনি আমার প্রাণোজ্জ্বলের একমাত্র শখের পুরুষ। আমার হৃদয়ে একান্ত ব্যাকুলতা। চিত্ত চাঞ্চল্যে নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। তের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে জাঙ্কুকের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনীর দু চোখের পানি মুছে দিতে, মায়াবী দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, কিন্তু এই হোম, আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও কিন্তু এই হোমকে উপেক্ষা করার সাধ্য এই জাঙ্কুকের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের প্রতীক্ষা। তে অতর্কিতে জাঙ্কুকের হাত ছেড়ে নিস্তেজ আঁখিতে জাঙ্কুকে আপাদমস্তক পরখ করে। নিরাশ মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। জাঙ্কুক অক্রূর দৃষ্টিতে তেকে দেখছে। চোখে উপচে পড়ছে প্রশান্তি। তে অতি সন্তর্পণে হাঁটছে, যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুম পার হয়ে দুটো সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এত রাতে নিচে কি করছিস? তে আটকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো বেকুইন সোফার পাশে দাঁড়ানো।
ভয় পেয়ে তড়িঘড়ি করে তার জামার উপর দিয়েই বুকে থুথু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে তে ধীরস্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। অনেক রাত হয়েছে, ঘুমাতে যা এখন। তে ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে উপরে উঠে গেছে। সময় চলমান। তে নিজের মতো ভার্সিটিতে যায়। জীবনের সাথে টুকিটাকি কথা বললেও সোহায়ন, চাং ওক, বইয়ং কারোর সাথেই তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত তের এই কাজ করা। সুগাও নিজের কাছে ব্যস্ত। বাসায় ফিরে জাঙ্কুকের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। জাঙ্কুকের পা অনেকটাই ঠিক হয়ে গেছে, মোটামুটি হাঁটাচলাও করতে পারে। এর মধ্যে একদিন সন্ধ্যার দিকে গংইউ সাহেব কিম নামজুনকে কল দিয়েছেন জাঙ্কুকের খোঁজ খবর নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শীঘ্রই জাঙ্কুককে দেখতে আসতে যাচ্ছেন। কিন্তু জাঙ্কুকের রাগ দেখে কিম নামজুন ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন। জাঙ্কুক কিছুটা সুস্থ হওয়ার পরেই নিজের রুমে চলে আসছে। এতদিনের মধ্যে তে জাঙ্কুককে দেখতে যতবারই জাঙ্কুকের রুমে যায় ততবারই জেনি তেকে নিয়ে মজা করে। জেনির দুষ্টুমির জন্য এখন জাঙ্কুক রুমে একা থাকলে তে লজ্জায় রুমে যায় না। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলোর তেমন যত্নও নেওয়া হয় না। জেনি আর লিমিনহো মাঝে মধ্যে গাছগুলোতে পানি দেয়। আজ বিকেলের দিকে তে আর জেনি ছাদে গেছে, গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দুই বোন নিজেদের মতো গল্প করছে। জেনি তেকে উদ্দেশ্য করে বলল, আপু সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দিব ভাবছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া, ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে কে বলেছে? একদম ছোট করে অক্ষর লিখবা, মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে জাঙ্কুক ভাই দেখলে খুব বকা দিবেন। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ, ভাইয়া দিবে তোমাকে বকা, এটা আমাকে বিশ্বাস করতে হবে। শোনো আপু, তুমি আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না। এই মুখ গোমরা করে বলল, সত্যি উনি আমাকে বকা দেন, তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথেই কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলেন। তোমাকে দেখলেই ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলছে তোরে? আল্লাহ, বিশ্বাস করো না? তুমি আমাকে ভাইয়ার কথা বলছো পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। ভাবের কথা বাদ দে তো, আমার ভাইয়ের এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করে তোমাকে আমার ভাইয়ের বউ বানাবো না বলে দিলাম। আর বউ, বাসার আর জাঙ্কুক ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবেই পাবে ইনশাআল্লাহ। এখন তোমাকে যা বলছি তাই করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট, সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝেছো? বুঝেছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে। তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাইরে পাহারা দিব, ভাইয়া আসলেই তোমাকে ডাকবো। পরে আম্মুকে নিয়ে শপিং এ গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। জাঙ্কুক নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। বেকুইন পাশের সোফায় বসে জাঙ্কুকের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে। জেনি ব্যালকনিতে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে নজর রাখছে। তে জাঙ্কুকের রুমে ঢুকে ওয়ার্ড্রবে পাঞ্জাবি খুঁজছে। জাঙ্কুক কাজের ফাঁকে হঠাৎই উপরে হালকা তাকাতে জেনি থতমত খেয়ে পেছনে সরে গেছে। জেনির এমন কাণ্ডে জাঙ্কুক কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবে জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো। দেখুন স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু। তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি এখনই। জাঙ্কুক তড়িঘড়ি করে উপরে উঠছে। জাঙ্কুকের ভয়ে জেনি আর নিচে দেখতেই পারেনি। আচমকা জাঙ্কুককে ব্যালকনিতে দেখে জেনি আটকে উঠলো। গলা থেকে কোনো কথাই বের হচ্ছে না, তেকে ডাকতেও পারছে না। জাঙ্কুক বড় বড় কদম এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? জেনি এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, কিছু না, যা এখান থেকে। জেনি বারবার পিছন ফিরে তাকাচ্ছে। জাঙ্কুকের তপ্ত দৃষ্টির ভয়ে তেকে আর ডাকতে পারছে না। জাঙ্কুক পুনরায় বলল, কি হলো? জেনি মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। জাঙ্কুক রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা দেখে অনুমান করতে পারছে
হচ্ছে রুমে কেউ আছে। জাঙ্কুক দরজা থেকে রুমে চোখ বুলালো। হঠাৎ জাঙ্কুকের নজর স্থির হলো। তে জাঙ্কুকের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভ্রুকুচকে এগিয়ে গেল সেদিকে। ব্যালকনিতে জাঙ্কুক আর জেনির কথোপকথন শুনে তে তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। জাঙ্কুক গুরুতর কণ্ঠে শুধালো, আমার রুমে কি করছিস? নিশ্চুপ থেকে জাঙ্কুকের পাশ কেটে চলে যেতে নিল। জাঙ্কুক আবারও প্রশ্ন করলো, আমার রুমে কেন আসছিলি, তাও আবার পাহারাদার রেখে? তে ভয়ে ভয়ে ঢোক গেলে ধীর কণ্ঠে বলল, এমনি আসছিলাম। তে চলে যেতে নিলেই জাঙ্কুক তার হাত চেপে ধরে। তে আতঙ্কিত নয়নে তাকিয়ে বলে, ছাড়ুন, যাবো। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দেব। তে আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে আমার রুমে আসবে, কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে? কি করতে আসছিলি বল? চুরি করতে আসছিলাম, হয়েছে? জাঙ্কুক অন্যমনস্ক হয়ে বলল, আর কি চুরি করার বাকি আছে? মানে? জাঙ্কুক তার হাত ছেড়ে মুচকি এসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হবে? তোর কি লাগবে নিয়ে যা। তে মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনিটাকেই আমার লাগবে, কিভাবে নিব বলুন? জাঙ্কুক কিঞ্চিত হেসে বলল, কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? তে কপাল গুটিয়ে রিনরিনিয়ে হেসে জাঙ্কুকের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যে নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। জাঙ্কুক চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? তে ছোট করে ভেঞ্চি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসছে। তে দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেয়ালে তাকালো। দেয়ালে একটা হাতের ছাপ দেখে তার নজর স্থির হলো। সরনেত্রে খেয়াল করলো। হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2-3 মাস আগে রুমে রং করার ঘটনা। ভেজা রঙে তের হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগে। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত তের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় তের নজর আটকেছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই দাগটাতে রং করাননি কেন? তের কণ্ঠে জাঙ্কুক পেছন ফিরে তাকিয়েছে। তের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো। জাঙ্কুক মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল, লোকের কি খেয়ে দেয়ে কাজ নেই, তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে? বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গেছিলাম বলে। জাঙ্কুক উদাসীন কণ্ঠে বলল, বেরঙিন জীবনে রুমে রং করে আর কি হবে? তে প্রখর নেত্রে জাঙ্কুকের দিকে তাকিয়ে আকস্মাৎ বলে উঠল, আমার কাছে রং আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দেব। যেভাবে রুমে আসছিলি সেভাবেই বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমনই থাকবে, মাতবরি করে নষ্ট করতে হবে না। এই কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। তে কথা বললে কথা শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যেই করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে বেকুইন জাঙ্কুককে ডাকছেন। জাঙ্কুক এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, সারা রাত ভাবেন, আগামীকাল আমার রুমের 2টা দেয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে কি সেটা না হয় কালকেই বোঝাবো। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেছে। দেয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশের 2টা দেয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা জেনির রুমে ঢুকলো। জেনি বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও বলতেছে। তে জেনিকে আলতো চাপড় মেরে বলল, আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও করছিস, লজ্জা লাগে না তোর? লজ্জার যেমন বয়স নাই তেমনি মায়ের খাওয়ারও বয়স নাই। ভাইয়া যেভাবে তাকাইছিল ভয়েই আমার গলা শুকিয়ে গেছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে জান বাঁচানো ফরজ। রাগী ভাব নিয়ে বলল, তুই বিপদে পড়লে আমিও বলবো জান বাঁচানো ফরজ। সরি আপু। কিম নামজুন আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘন্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরেন। তবে আজ শরীর খারাপ লাগছিল বলে হাঁটতে যাননি। জাঙ্কুক বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। জাঙ্কুকের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনো বেশ দুর্বল। এজন্য কি নামজুন জাঙ্কুকে অফিস যেতে দেন না, বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে। বাকি সব কাজ বেকুইন সামলায়। ইদানিং জাঙ্কুকের ঘুম ভাঙার পরপরই তার যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে জাঙ্কুক নামাজ পড়তে মসজিদে যায়।
নামাজ থেকে ফিরতেই টেবিলের উপর কফির সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। তাহাজ্জুদের নামাজ শেষ করেই রান্না করতে যায়। জাঙ্কুক আর নিজেদের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে থাকে। জাঙ্কুক নামাজে গেলে চুপি চুপি জাঙ্কুকের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। জাঙ্কুক সব বুঝতে পেরেও থেকে কিছু বলে না, অবশ্য কিছু বলতেও ইচ্ছে করে না। জাঙ্কুক তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনকে দিন তের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যা কোনোভাবেই কাটাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। জাঙ্কুক অ্যাক্সিডেন্ট করার পর থেকে জাঙ্কুকের প্রতি তার দায়িত্ববোধ কয়েক গুণ বেড়ে গেছে, সেই সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতো বাসার মানুষদের সামনে পাগলামি করে না। জাঙ্কুক কিছু বললে একেবারেই মেনে নেয়, মুখের উপর প্রশ্নও করে না। জাঙ্কুক প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসলো। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়লো। তেও নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে কিম নামজন সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। জিন কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর বেকুইন বাজার নিয়ে বাসায় ফিরেছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় ভাবে বসে থাকতে দেখে বেকুইন সোফায় গিয়ে বসলেন। শান্ত স্বরে শুধালেন, ভাইজান তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো, আমায় বলো। কি বলবো বল? জাঙ্কুকের ছন্নছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাইছিল, সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি। আদতে ওর মনে কি চলছে তা বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটাই কমে যাবে, কিন্তু বিয়েও করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর দূরে ছিল, বাসায় ফেরার পর যেন দূরত্ব আরো বেড়ে গেছে। জাঙ্কুকে কিছু বলতেও পারি না, বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। বেকুইন মলিন হেসে বললেন, ভাইজান তুমি শুধু শুধু টেনশন করছো, দরকার হলে আমি জাঙ্কুকের সাথে আবার কথা বলবো। আপাতত কিছু বলার প্রয়োজন নেই, কিছুদিন জাঙ্কুকে ওর মতো করেই থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। বেকুইন মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। বেকুইন গলা খেকিয়ে হঠাৎ বলে উঠলেন, ভাইজান একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বল। আপাকে কি তুমি সত্যিই মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভিতর এখনো ক্ষোভ রয়েই গেছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনোদিনও দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাতে আপুদের বাসায় দাওয়াত দিলে, এত সহজে সবটা মানিয়ে নিলে, বিষয়টা সত্যি অবাক করছে আমায়। কিম নামজন অনচ্ছ হেসে বললেন, তোদের চোখে বিষয়টা 2 দিনের ঘটনা হলেও আমার কাছে এটা প্রায় 8-10 বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে? কিম তাহির বিয়ের পর থেকে 15-20 বছরের মতো আমি ওর নামটা সহ্যও করতে পারিনি। কতটা তোদের উপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি তার হিসেব নেই। আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায় গ্রামে যেতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম, এমনকি ঈদেও বাড়িতে পা দেইনি। সময়ের বয়সের সাথে সাথে অনেক কিছু বদলাতে শুরু করে, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা অপরিচিত নম্বর থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই। পড়াশোনা শেষে যশোরে চাকরির পোস্টিং হওয়ায় সেখানে যায়। ওইখানে তেহিকে দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমার ফোন দিয়ে জানিয়েছে। আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি, ওর নামটা শুনে মুখের উপর কল কাটতে পারিনি। বোনের প্রতি দুর্বলতায় ওর বলা সব কথাই আমি শুনেছিলাম। তারপর থেকে সে ছোট ভাইটার মাঝে মধ্যে কল দিয়ে তেহিদের খোঁজ খবর জানাতো। কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকা আসার খবরও আমি আগেই পেয়েছিলাম। এমনকি আমি তেহি আর ওর মেয়ে মোমোকে আগেও 2-3 বার দেখেছি। এতদিন আমাদের কিছু জানাওনি কেন? কিভাবে জানাতাম, আর কি বা জানাতাম? তুমি আমাকে সত্যিই মাফ করেছো? যেদিন শুনেছিলাম ওর হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছে, সেদিনই আমি ওদের মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের উপর যে শক্ত আবরণটা পড়েছিল সেটাকেও সরাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশে নিজেই বন্দী হয়েছিলাম। তারপর হঠাৎ যখন তেহি আর রোজকে দেখলাম, আর তেহি যখন আমার ভাইজান বলে ডাকলো, ওর ডাকে সেদিন মনে হয়েছিল আমার বুকের উপর থেকে 28 বছর যাবৎ জমা বিশাল আকৃতির পাথরটা যেন মুহূর্তেই বিরক্ত হয়ে গেছিল।
ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে, কিন্তু আমি পারিনি। আমার মন সায় দিলেও আমার হাত পাতাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর জাঙ্কুক সোবিন আমাকে অনেক বুঝিয়েছেন, তাই সবকিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচবো আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেতাম না। বেকুই নিস্তব্ধ হয়ে বসে আছেন, কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় দুই ভাইয়ের মতো বেকুইনের ভালোবাসাও প্রবল ছিল, কিন্তু হি আর বেকুইন মোটামুটি সমবয়সী ছিল বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। কিন্তু হির ছায়ায় বড় হওয়া বেকুইন হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন। তারপর পর মাকে হারিয়েছিলেন। সব মিলিয়ে বেকুইনের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্নছাড়া ছিল। এরপর থেকে বড় দুই ভাইয়ের শাসনেই বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহী রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেননি। ডুবরে কেঁদেছেন বহুরাত। সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছেন। সোবিন জাঙ্কুকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু জাঙ্কুক আজ ইচ্ছে করেই অফিসে যায়নি। জাঙ্কুক রুমে না থাকলে তে জাঙ্কুকের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে, সেই ভেবেই জাঙ্কুক কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ তে জাঙ্কুকের রুমে আসছে। জাঙ্কুক রংসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেই আনিয়ে রেখেছিল। তে মিষ্টি কণ্ঠে শোধালো, এখন আর্ট করবো? তোর যখন ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দিব? অবশ্যই। তে নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগেই বের করে রেখেছিল, সেগুলোর একটাই এখন করতেছে। এর পরনে সুতি কাপড়ের 3 পিস, গলায় ওড়নাটা 2 প্যাচ দিয়ে সামনের দিকে রেখেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকেই সামনে এসেছে। চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে। এর ঘাড় উন্মুক্ত, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে তের দিকে তাকাচ্ছে। তে সরাসরি না দেখলেও জাঙ্কুকের নজর সে ঠিকই বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগায়, কপালে, থুতনির উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ জাঙ্কুকের ফোনে কল বেজে উঠল। জাঙ্কুক যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। জাঙ্কুক বের হতে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। জাঙ্কুক রুমে নেই, দেখে তে নিজের কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা জেনি দরজায় দাঁড়িয়ে কাশতে শুরু করলো। তে বুঝতে পেরেও পেছন ফিরে তাকালো না। জেনি রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে। মুহূর্তে তের চোয়াল শক্ত হয়ে গেছে। জেনির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আজকে আমার জ্বালালে তোর খবরই আছে। তের ধমক খেয়ে জেনি ঠোঁট ভেঙে আসছে। জেনি ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছো। ভেতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে জেনির মুখে হাসি ফুটলো। ছুটে গেল রুমের ভেতর। জেনির উত্তেজনা দেখে তে গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। জেনি সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বলল, উমা, এখন থেকে ভাইয়ের রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো? আমি দায়িত্ব নিব না তো কে নিবে? আমিও সেটাই বলি, মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মণিমুক্তাকে? জেনি হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। জেনির হাসি দেখে তের চোখ আরো সরু হয়ে গেছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। জেনি ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার শো। তে চেঁচিয়ে উঠে বলল, জেনি। জেনি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। তে রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর জেনি আবার আসছে। বিছানার পাশে দাঁড়িয়ে মুলায়ম কণ্ঠে ডাকলো, আপু। আবার কি হয়েছে? তোমাকে দেখতে আসছি। কেন, আমার কি রূপ হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে। এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া সহ্য করতে পারবে না। জেনি, তোর মুখটা বন্ধ রাখবি। উনি যদি এসব কথা শুনতে পায়, তোকে আর আমাকে দুটোকেই আধমরা করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে, এখন আসবে না। কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। তোর আগে গজগজ করতে করতে বলল, তুই যাবি এখান থেকে? জেনি বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে তার সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চোখ মুখে ঝাপটে পড়ছে। তের দু হাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। জেনির সাথে কথা বলতে বলতে তে হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো, জেনি। ততক্ষণে জেনি বেরিয়ে গেছে।
ব্যালকনিতে জাঙ্কুককে আসতে দেখে জেনি দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গেছে। উচ্চস্বরে জেনিকে ডাকছে। যে দেয়াল ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ করে অস্তিত্ব বুঝতে পেরে বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। জাঙ্কুক বিছানার উপর ফোন রেখে তের কাছে এগিয়ে গেল। তের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘোর। জাঙ্কুকের কণ্ঠ শুনে তে চমকে উঠে পেছনে ঘুরলো। তে পেছনে ঘুরতে জাঙ্কুকের ঘনিষ্ঠতা অনুভব করলো। জাঙ্কুক ঠিক তার সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চির গ্যাপ। জাঙ্কুকের গা থেকে আসা তীব্র গন্ধে তের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে তে ঢোক গেলে উষ্ণ কণ্ঠে বলল, সরি, আমি ভেবেছিলাম জেনি আসছে। জাঙ্কুক নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? আমি ঠিক করে দিতে পারি না? হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে, বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে, মস্তিষ্কের নিউরনে অনুরণ হচ্ছে, শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ, উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। জানালা দিয়ে আসা অনম্র পবনে তে ছোট বড় চুলগুলো দুলল বাতাসে। দু একটা দোল চোখে লাগতেই তে চোখ বন্ধ করে ফেললো। চোখ বন্ধ রেখে তে চুল সরানোর জন্য রঙে রাঙানো হাত তুললো। জাঙ্কুক সহসা তের হাতের কবজিতে ধরে থামিয়ে দিল। জাঙ্কুকের স্পর্শেতে আবারও চমকে ওঠে। তে হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিগুড় দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তের এক হাত জাঙ্কুকের হাতে বন্দি। বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে তে এবার অন্য হাত তুলে নিল। তের আগে জাঙ্কুকই নিজের অন্য হাত দিয়ে তের কপালে দু আঙুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুঁজে দিতে লাগলো। জাঙ্কুকের অনমনীয় হাতের স্পর্শে তের ভেতরটা ছটফট করেছে। আবেশে তের দু চোখ বন্ধ হয়ে গেছে। জাঙ্কুক খুব যত্ন সহকারে 2-3 বারে চুল সরানোর চেষ্টা করলো। তিনি নিজেকে সামলে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ো না আমায়। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তেই যখন বলবি তবে এত আকৃষ্ট করিস কেন আমায়? জাঙ্কুকের কথা শুনে তে বিপুল চোখে তাকালো। জাঙ্কুকের বিশ্রান্ত চাহনিতে তের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উড়তে শুরু করেছে। তের আদলে লেপ্টে আছে প্রমত্ততা, মনে অনুরাগের সুর বাজছে। তের বয়ঃসন্ধির প্রথম প্রেম জাঙ্কুক ভাই। সেই জাঙ্কুক ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে তেকে। জাঙ্কুকের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই তের মনকে দুর্বল করেছিল। জাঙ্কুক ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট তের মনে। যে অসুখ সরানোর ঔষধ আজও আবিষ্কৃত হয়নি। জাঙ্কুক নিজের দৃষ্টিতে তেকে দেখেই যাচ্ছে। তেও বৃহৎ আঁখিতে তাকিয়ে আছে জাঙ্কুকের চোখের দিকে। কারো মুখে কোনো শব্দ নেই। তে ঘুরের মধ্যে থেকে আকস্মাৎ পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতেই জাঙ্কুকের হাতে থাকা তের হাতটা টান পড়ে। অমনি জাঙ্কুকের মনোযোগে বিঘ্ন ঘটে। দেওয়াল ভর্তি ভেজা রং। তে বেখেয়ালি ভাবে পেছচ্ছে দেখে জাঙ্কুকের হাতের কবজি ধরে টান দিতেই তের ছোট্ট দেহ জাঙ্কুকের পেট আর বুকের মাঝামাঝিতে অবস্থান ধাক্কা লাগে। আচমকা আক্রমণে তের গা কেঁপে ওঠে। তের দৃষ্টি জাঙ্কুকের বুকের দিকে। জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তত্ত্বস্বরে বলল, কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগুড়তা সহ্য করার প্রবলতা থাকতে হবে। অনাড়ম্বরে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। তে কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় তের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানলো। ওই দিন রাতে কি জাঙ্কুক ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় তার চিবুক নেমে গেছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই। দিশেহারা হয়ে জাঙ্কুকের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা জাঙ্কুকের হাত ছেড়ে তড়িৎ বেগে তার কোমল অনিজ কোমর আঁকড়ে ধরলো। অমনিতে মেরুদণ্ড সোজা হয়ে গেছে। জাঙ্কুক এক টানে তাকে নিজের সঙ্গে মিশিয়ে ফেললো। তে প্রখর নেত্রে তাকালো জাঙ্কুকের দিকে। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। নিঃশ্বাস গলায় আটকে গেছে। জাঙ্কুকের সম্মোহনী দৃষ্টিতে এর মন তুষারের ন্যায় জমে গেছে। প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে তার পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডকে। দীর্ঘ সময় পর তার সর্বশক্তি দিয়ে নিজের ভেতরের আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়লো। এর ধারালো চাউনির নিকট জাঙ্কুক আজ বারংবার ধৃত হচ্ছে, তবুও তার স্নিগ্ধ দৃষ্টতা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। তার শরীর মাত্রাতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তে সুতি জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। তার